হ্যালো ফ্রেন্ডস, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের দ্বারা করা কিছু কোশ্চেনের অ্যান্সার নিয়ে। তোমরা যে কোশ্চেনগুলো করেছো সেই কোশ্চেনের আমি পর্যায়ক্রমিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা আমার চ্যানেলে এখনও নতুন অর্থাৎ সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং ভিডিওটা প্রয়োজনীয় মনে হলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিও। তো চলো প্রথম কোশ্চেনের অ্যান্সারটা আমি দেওয়ার চেষ্টা করি। তোমরা অনেকে আমার কাছে জানতে চেয়েছো, দাদা স্টেট কাউন্সেলিং এখনও শেষ হলো না অথচ 2022-এর ইন্টারভিউ নোটিফিকেশান চলে আসলো, এক্ষেত্রে কি কোনো সমস্যা হতে পারে কাউন্সেলিংয়ের, বা কেন আসলো নোটিফিকেশানটা? দেখো, প্রথমে বলে নিই, কাউন্সেলিং অবশ্যই তোমাদের হবে, কাউন্সেলিং হবে না এরকম কোনো ব্যাপার না। তোমরা যেহেতু প্যানেলে এমপ্যানেলড হয়েছো অবশ্যই তোমাদের কাউন্সেলিং হবে, তোমরা কিন্তু স্কুলে জয়েন করবে। এবার আগে কেন ইন্টারভিউটা আসলো সেটা যদি আমরা আলোচনা করি, দেখো প্রথমে তোমাদের সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশের দিকে একটুখানি নজর দিতে হবে। কেমন? এই যে 11,765 যে নিয়োগ প্রক্রিয়া চলছিল সেই নিয়োগ প্রক্রিয়ায় 2022-এর মামলাটার জন্য কিন্তু স্টে হয়েছিল, দীর্ঘদিন স্টে হয়েছিল। সেই স্টেটা শর্ত সাপেক্ষে ওঠে এবং 9,533-এর প্যানেল প্রকাশ করতে বলা হয়, তাও সেই প্যানেলের উপরে সাবজেক্ট টু আউটকাম আছে। বোঝা গিয়েছে? তাহলে পর্ষদ কিন্তু জাতামাতা কিছু করতে পারে না, যা তা করতে পারে না। পর্ষদ কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে পর্ষদকে। সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়া হয়েছিল 9,533-এর প্যানেল প্রকাশ করতে পারবে, তাদের নিয়োগও করতে পারবে, কিন্তু 42 দিনের মধ্যে 20-22 ক্যান্ডিডেটদের ইন্টারভিউ নিতে হবে এবং নিয়ে তাদের প্যানেল কিন্তু অর্থাৎ হলফনামা সুপ্রিম কোর্টে সাবমিট করতে হবে। তো দেখলাম আমরা কবে এই নির্দেশ দেওয়া হয়েছিল, 29শে জানুয়ারি দেওয়া হয়েছিল, আজকে 25। তোমরা বুঝতেই পারছো প্রায় 42 দিনের কাছাকাছি কিন্তু চলে আসবে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হতে, অর্থাৎ 42 দিনের মধ্যে পর্ষদকে কিন্তু ইন্টারভিউ নিয়ে হলফনামা দিতে হবে। তার জন্যই পর্ষদ তড়িঘড়ি করে কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশানটা নিয়ে নিচ্ছে, এই ইন্টারভিউটা নিয়ে নিচ্ছে। এবং তোমরা যেটা ভাবছো যে তোমাদের কাউন্সেলিংয়ে কোনো সমস্যা হবে কিনা, ইন্টারভিউ নিয়ে এবার ইন্টারভিউ নেওয়ার মাঝেও অর্থাৎ 1 তারিখে ইন্টারভিউ, আজকে 25 তারিখ, এর মাঝেও কিন্তু 3-4টে দিন সময় আছে। পর্ষদ কিন্তু খুব বেশি তো ক্যান্ডিডেট নেই, আর একটা ডেটেই কিন্তু তোমার কাউন্সেলিং শেষ হবে। 5% তো হয়তো হবে না, কিন্তু যেগুলো মূল প্যানেলে নাম আছে তাদের কিন্তু হয়ে যেতে পারে। তো আগামী 4 দিনের মধ্যেও যে কাউন্সেলিং হবে না সেটাও বলা যাচ্ছে না। কেন? তার কারণ এই 4 দিনের মধ্যেও একটা বিষয়, গত যে 21 থেকে 24 তারিখ পর্যন্ত যাদের কাউন্সেলিং হয়েছে তোমরা জানো, তাদেরকে ডিপিএসসিতে লিস্ট পাঠাতে হচ্ছে এবং ডিপিএসসিতেও কিন্তু আর একটা কাউন্সেলিং হবে, তাদের স্কুল নির্বাচন হবে। তো সেটাও একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা চলার জন্য হয়তো এই 4 দিনকে রেস্ট রেখেছে বা এই 4 দিন এর সময়টাকে কাউন্সেলিং করছে না, এরকম কিছু হতে পারে। তবে এটা ভয়ের কিছু কারণ নাই, 7 তারিখের পরে হলেও মোটামুটি 14 থেকে 15 মার্চের মধ্যে স্টেট লেভেল কাউন্সেলিং কিন্তু শেষ হয়ে যাবে। আর 5%দের কী হবে? দেখো, 5%দের অবশ্যই স্টেট লেভেল কাউন্সেলিং সবারই শেষ হবে, দেন 5%-এর কাউন্সেলিং শুরু হবে। 5%-এর ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের চাকরি হয়ে যাচ্ছে, কারণ প্রচুর নন জয়নিং সিট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, প্রচুর নন জয়নিং, প্রচুর ক্যান্ডিডেট কিন্তু চাকরিতে যোগদান করছে না। সেক্ষেত্রে 5%-এর সকলেরই চাকরি কিন্তু হয়ে যাবে। 5%-এর টেনশন করার কিছু নেই, 5%-এর সকলের চাকরি হয়ে যাবে। এখন আনঅবজার্ভড যারা আছো তাদের কিন্তু একটা বিশাল টেনশনের সময়, যেহেতু তোমরা কালকে দেখেছো নোটিফিকেশান এসছে ইন্টারভিউ নেওয়ার জন্য। আমি বারবার বলি, ইন্টারভিউ নেওয়ার জন্য নোটিফিকেশান এসছে মানেই তারা কিন্তু 20-22টা কিন্তু জিতে যায়নি। 20-22-এর গ্রাউন্ড অতটাও স্ট্রং নাই তারা জিতে যাবে। তোমরা সকলেই দেখেছিলে যে বিএডরাও কিন্তু ইন্টারভিউ দিয়েছিল, এনআইএস ডিএলএডরা ইন্টারভিউ দিয়েছিল, তারা ইন্টারভিউ দিলেও তারা কিন্তু কোনোভাবে নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারেনি। তার মানে এইটা না যে 20-22 ইন্টারভিউ দিলেও মানে তারা জিতে গিয়েছে, এরকম কোনো ব্যাপার না। আনঅবজার্ভদের এই নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। অবশ্যই এটা একটা বিচারাধীন বিষয়, সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়, এই নিয়ে আমি মন্তব্য করতে চাইবো না। তবে এটা বলবো, অবশ্যই 20-22 কিন্তু যে গ্রাউন্ড, 20-22-এর গ্রাউন্ডটা কিন্তু স্ট্রং না। 20-22 কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করাতে পারছে না, কারণ আমরা সকলেই জানি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 2 ইয়ার ডিএলএড কমপ্লিট করতে হবে ইন্টারভিউ নোটিফিকেশনের আগে এবং টেট পাস থাকতে হবে, যেটা 20-22-এর নাই। অতএব 20-22 আগামী দিন জাজমেন্ট কী আসবে না আসবে সেটা বড় ব্যাপার না। আমাকে যদি বলো, আমি বলবো 20-22 কিন্তু কোনোভাবেই এই রিক্রুটমেন্টের জন্য যোগ্য নয়। ঠিক আছে, সেই জায়গা থেকে আনঅবজার্ভদের চাকরি পাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। 20-22 যদি হেরে যায়, আনঅবজার্ভডরা কিন্তু বাকি সিটটাতে নিয়োগ পাবে। এবং 20-22 যদি জিতেও যায় সেক্ষেত্রেও আনঅবজার্ভদের যে একদম সম্ভাবনা নাই তা না, 20-22-এর এবং আনঅবজার্ভদের জন্য কিন্তু টোটালি একটা মেরিট লিস্ট তৈরি হবে। ঠিক আছে, 20-22 যদি হেরে যায় সেক্ষেত্রে সব থেকে
বলবো এই প্যানেলটা সুরক্ষিত থাকার সম্ভাবনা বেশি। না হলে তোমরা সকলেই জানো এই প্যানেলের সাবজেক্ট টু আউটকাম আছে, সেক্ষেত্রে 20/22 জিতে গেলে যদি বলে প্যানেলটাকে আবার রিসাফেল করতে হবে, অর্থাৎ দেখা যাচ্ছে যে 20/22কে ইনক্লুড করে দেওয়া হলো এবং আনঅবজার্ভ যারা আছে তারাও, আনঅবজার্ভ থাকলে তাদের সমস্যা, মানে তাদের একটু ক্ষতি হয়ে যাবে, কারণ তারা আর হয়তো প্যানেলে জায়গা পাবে না। তবুও হচ্ছে যদি 20/22 জিতে যায়, সেক্ষেত্রে যদি সুপ্রিম কোর্ট থেকে এরকম জাজমেন্ট আসে যে প্যানেলটাকে রিসাফেল করতে হবে, অর্থাৎ প্রথম থেকে একদম শেষ পর্যন্ত 20/22কে ইনক্লুড করে একটা প্যানেল তৈরি করতে হবে এবং নতুন দেখা যাচ্ছে একটা র্যাঙ্ক তৈরি হয়ে যাবে। তো আশা করি সেই জিনিসটা না হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ যেহেতু নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, তো বাকি সিটটাতে হয়তো 20/22 এবং আনঅবজার্ভদের নিয়ে একটা প্যানেল হতে পারে যদি 20/22 জিতে যায়। আর 20/22 হেরে গেলে শুধু আনঅবজার্ভদের নিয়েই কিন্তু প্যানেল হচ্ছে। তো যাই হোক, যেটা হবে অবশ্যই ভালো হবে। 20/22-এর গ্রাউন্ড অতটাও স্ট্রং না, আনঅবজার্ভদের এখনই ভেঙে পড়ার কিছু নেই। ইন্টারভিউ হচ্ছে, হতে দাও, ঠিক আছে। ইন্টারভিউ অনেকেই দিয়েছিল, তোমরা দেখেছো, বিএড দিয়েছিল, এনআইএসডি লিড দিয়েছিল, তারা কিন্তু কোনোভাবে নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারেনি। তবে যেটা সত্য সুপ্রিম কোর্ট সেটাই জাজমেন্ট দেবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করি। থ্যাংক ইউ।